প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা। দ্য অরোরা টাইমসের আয়োজনে আজকের লাইভ টক শো আলোচনায় মেজর ডালিম। আপনারা জানেন গত সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে আলোচিত মেজর ডালিম একটা আ অনলাইন সাক্ষাৎকারে তিনি এসেছেন এবং প্রায় ২ ঘন্টাব্যাপী তিনি তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতার থেকে ২৪ পর্যন্ত নানান বক্তব্য উঠে এসেছে তার কথায়। আজকে আমরা সেই মেজর ডালিমের সেই আলোচনার পর্যালোচনায় আমরা যাবো। আমাদের সঙ্গে আছেন অতিথি হিসেবে নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর চৌধুরী হাসান সারোয়ার্দী বীর বিক্রম। আমাদের সঙ্গে আছেন এলডিপির প্রেসিডিয়াম মেম্বার ডক্টর নেয়ামুল বশির। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের অতিথিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। আমরা প্রথমেই চলে যাচ্ছি ডক্টর চৌধুরী হাসান সারোয়ার্দীর কাছে। আমরা তার কাছে শুনবো আজকের আলোচনার বিষয় মেজর ডালিম। আপনি জানেন গত সপ্তাহে মেজর ডালিম একটা সাক্ষাৎকারে এসে দীর্ঘ সময় তিনি বলেছেন বাংলাদেশ স্বাধীনতা উত্তর স্বাধীনতা থেকে এবং ২৪ পর্যন্ত নানা বক্তব্য তার কথা উঠে এসেছে। এবং তার কথা আরো উঠে এসেছে ৭১ সালের শেখ মুজিবুর রহমানের কথা, জিয়াউর রহমানের কথা, ২০২৪ যে বক্তব্য এই সম্পর্কে আপনার কাছে শুনবো যে ৭১ এর আগে তার কথায় উঠে ৭১ এর আগে ছিলেন এক মুজিব, পরে আরেক মুজিব। আ শেখ মুজিব নিজে পাকিস্তান আর্মির হাতে ধরা দিয়ে পরিবারের ভরণ-পোষণের দায়িত্ব দিয়ে পাকিস্তান পাড়ি দিয়েছেন। সঙ্গে ডক্টর কামাল হোসেন ছিলেন। এসব বিষয়ে আসলে আমরা বলব, আপনি তো সেনাবাহিনীতে উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। লেফটেন্যান্ট জেনারেল থেকে আপনি অ্যা আপনাকে অবসরে পাঠানো হয়েছে যতটুকু জানি। তো আপনার অভিজ্ঞতা কি বলে? ধন্যবাদ জনাব সাখাওয়াত মুকুল। আসসালামু আলাইকুম। সেটের সামনে দেশে বিদেশে অগণিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই ধন্যবাদ আপনাকে, আমাকে দ্বিতীয়বার আপনার এই অনুষ্ঠানে ডেকে আনার জন্য, এবং অত্যন্ত আলোচিত গুরুত্বপূর্ণ একটি বিষয় মেজর ডালিম আলোচনায়। মেজর ডালিম এখন আর শুধু একটা নাম নয়, তিনি একটি ইতিহাসের অংশ, এবং তিনি নিজেই সেটা বিভিন্নভাবে ওনার লেখনীতে, উনি যে বই পাবলিশ করেছেন সেটা, সেদিনের সে ইন্টারভিউ সহ অন্যান্য সময়ে তার বক্তব্যে প্রমাণ করেছে। ইতিহাসের এই কিংবদন্তি মেজর ডালিম তার বক্তব্যে অত্যন্ত পরিমার্জিত এবং রুচিশীলভাবে জাতীয় নেতাদের উপস্থাপন করেছেন। ব্যক্তি মেজর ডালিম শেখ মুজিবুর রহমান, জেনারেল জিয়াউর রহমানের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, এটার প্রমাণ আমি পেয়েছি। তবে প্রফেশনাল মেজর ডালিম, তিনি সেখানে তাদের ভুল ভ্রান্তি এবং বিভিন্ন বিষয়ে তাদের কর্মকাণ্ডের সমালোচনা করতে মোটেও পিছপা হননি। উনি একজন সাহসী ব্যক্তিত্ব, মুক্তিযুদ্ধের বীর উত্তম। নিঃসন্দেহে তার মধ্যে সেই সাহস, ব্যক্তিত্ব, সততা তার বলায়ও তিনি প্রমাণ করেছেন। আমি সংক্ষেপে, আমাকে একটু প্রথমে ৩-৪ মিনিট সময় দিবেন বলার জন্য। মেজর ডালিম কিন্তু শুরু করেছেন আমাদের মুক্তিযুদ্ধ দিয়ে, এবং মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের অবদান এবং ইত্যাদি তিনি শ্রদ্ধা ভরে স্মরণ করেছেন। পরবর্তীতে তার গমন, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জেনারেল জিয়াউর রহমানকে সেক্টর থেকে সরিয়ে প্রায় তাকে মুক্তিযুদ্ধ থেকে সরিয়ে রাখা হয় বেশ কিছুদিন। সে সময় যেসব মুক্তিযোদ্ধা তাকে পুনরায় জেড ফোর্সের অধিনায়ক করার পিছনে অবদান রেখেছেন মেজর ডালিম তাদের মধ্যে একজন। আমরা শুধুমাত্র ভারতের মুক্তিযুদ্ধের সর্বশেষ অংশটাই দেখি, কিন্তু এর পিছনে যে ষড়যন্ত্রগুলো হয়ে গেছে আমরা সেগুলো নিয়ে খুব একটা আলোচনা করার সুযোগ হয়নি। কারণ মুক্তিযুদ্ধকালীন মানুষ, অসহায় বাঙালি, সবসময় চিন্তায় ছিল যে তাদের সন্তান যারা মুক্তিযুদ্ধে গেছে তারা কেমন আছে, কোথায় আছে এবং কি অবস্থায় আছে। আমি জেনারেল জিয়াউর রহমানের কথা বললাম, ওই একই সময়ে জনাব তাজউদ্দিন আহমেদ এবং সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি, তাদেরকে প্রায়
তাদের কর্মকাণ্ড পরিচালনার জন্য ভারত সরকার একটি গোপন চুক্তি করতে বাধ্য করে, যেটা জাতি কিন্তু মুক্তিযুদ্ধকালীন সময়ে এবং পরবর্তী সময়ে জানার সুযোগ হয়নি, এখন অনেকেই জানেন। আমি এটা খুব সংক্ষেপে একটু উল্লেখ করতে চাই। 7টা বিষয় সেখানে চুক্তিতে অত্যন্ত গুরুত্ব পেয়েছে এবং স্পর্শকাতর বাংলাদেশের তথা মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলাদেশের স্বার্থ বিরোধী কতগুলি চুক্তি। প্রশাসনিক বিষয়, সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তারাই প্রশাসনিক কর্মকর্তা পদে দেশ স্বাধীন হওয়ার পরে নিয়োজিত হবে, বাকি সব জায়গায় পূরণ করবে ভারতীয় প্রশাসনিক কর্মকর্তারা। সামরিক বিষয়ক, স্বাধীন হবার পর প্রয়োজনীয় সংখ্যক ভারতীয় সৈন্য বাংলাদেশে অবস্থান করবে এবং পুনঃপরীক্ষণের জন্য দুই দেশের মধ্যে বছর বছর নভেম্বর মাসে মিটিং অনুষ্ঠিত হবে। বাংলাদেশে নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না। আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার জন্য মুক্তিবাহিনীকে কেন্দ্র করে একটি প্যারামিলিটারি গঠন করা হবে। ভারত পাকিস্তান যুদ্ধের সময় অধিনায়কত্ব করবেন ভারতীয় সেনাবাহিনী প্রধান এবং যুদ্ধকালীন সময়ে মুক্তিবাহিনী ভারতীয় বাহিনীর অধিনায়কত্বে থাকবে। খোলা বাজার ভিত্তিতে চলবে দুই দেশের বাণিজ্য প্রমাণের হিসাব নিকাশ হবে বছরওয়ারি, যা প্রাপ্য সেটা স্টার্লিং এ পরিশোধ করা হবে। পররাষ্ট্র বিষয়ক, বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে চলবে এবং যতদূর পারে ভারত তাকে সহযোগিতা করবে। প্রতিরক্ষা বিষয়ক, বাংলাদেশের প্রতিরক্ষা বিষয়ে দায়ী দায়িত্ব পরিপূর্ণভাবে থাকবে ভারতের উপরে। পরবর্তীতে 7টি বিষয় পরিমার্জিত করে 72 সালের 19শে মার্চ ঢাকায় যখন ইন্দিরা গান্ধী আসেন, তখন 25 বছরের বন্ধুত্ব সহযোগিতা শান্তি চুক্তিতে রূপান্তর করা হয়, যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান নিজে সই করেন। আমার বক্তব্য হলো, আমাদের কিন্তু এই যে মনোবেদনা স্বাধীন বাংলাদেশের মানুষের দেশ স্বাধীন হওয়ার প্রাক্কালে এবং পরবর্তীতে কিন্তু শুরু হয়ে গেছে 71 থেকে 75। এর মাঝখানে বাংলাদেশে এই সশস্ত্র বাহিনীতে রক্ষী বাহিনীর সৃষ্টি করা হয় এবং সেনাবাহিনীর কি অবস্থা আপনারা সবাই জানেন, সেগুলো আমি উল্লেখ করতে চাই না। জুতা ছিল এক পায়ে, আরেক পায়ে ছিল না, ছেঁড়া জুতা, ইউনিফর্মগুলি সেলাই করে তাদেরকে পরতে হতো এবং অন্যান্য বিষয়, বেতন ভাতা, থাকার জায়গা অত্যন্ত নিম্নমানের। এই যে করুণ অবস্থা, এটার জন্য যে নীতিমালা তৈরি করা হয়েছিল সেটা দায়ী, যে ক্রমান্বয়ে এদেরকে দুর্বল করে এদের মনোবল সম্পূর্ণরূপে ভেঙে দেয়া এই স্বাধীন বাংলাদেশের এই সশস্ত্র বাহিনীর লোকদেরকে। যাই হোক, এই রক্ষী বাহিনী পরবর্তীতে 75 সাল পর্যন্ত হত্যা, গুম যে রাজনীতি যে নির্দেশে চালু করেছিল, সেটা সম্পর্কে আমি আর বেশি নাতিদীর্ঘ আলোচনা করব না। আমি শুধু বলবো, গণতন্ত্র, বাকস্বাধীনতা, মানুষের মৌলিক অধিকার হরণ করা হলো একদলীয় শাসন কায়েম করে বাকশাল, এবং সরকারি কর্মকর্তাদেরকে বাকশালের সদস্য হতে উৎসাহিত এবং অনেককে বাধ্য করা হলো। এরকম একটা পরিস্থিতিতে দেশের সম্পূর্ণ দায়ী দায়িত্ব নিয়ন্ত্রণ নিয়ে নিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এবং মানুষকে, নিরপরাধ লোককে ধরে নিয়ে যাওয়া থেকে শুরু করে অর্থনৈতিকভাবে সম্পূর্ণরূপে দেশকে পঙ্গু করে দেয়া, ভারতীয় টাকা, ছাপানো টাকা অবাধ ভাবে প্রচলিত বাংলাদেশে এসে মার্কেটগুলোকে দখল করে বসা, সবকিছু মিলে গ্রামে গঞ্জে শহরে মেয়েদেরকে নিরাপদে রাখা যেত না, তাদেরকে বাড়ির থেকে অন্য বাড়িতে পাঠিয়ে দিতে হতো। যুবলীগ ছাত্রলীগের অত্যাচারে এগুলো মানুষের ভুলে যাওয়ার কথা নয়। তবে আমাদের বাঙালি জাতি প্রায়ই দুঃখ কষ্টকে ভুলে নতুন সূর্যকে আঁকড়াই ধরতে চায়। ঠিক সেই জন্যেই 75-এ যে ঘটনা ঘটলো, 75-এ যে বিপ্লব হলো, সেটাকে মেজর ডালিম নাম দিয়েছেন রিপাবলিক 2, বা প্রথম 71-এর বিজয়কে আমরা রিপাবলিক 1, 75 রিপাবলিক 2, এবং সাম্প্রতিক জুলাই বিপ্লবকে 24 সালে এটাকে দিয়েছেন রিপাবলিক 3। আদৌ কি আমরা এই রিপাবলিকে যে বিপ্লব সংগঠিত হয়েছে
বিপ্লবীদের ইচ্ছা অনুযায়ী হওয়ার কথা রাষ্ট্র বিনির্মাণের কাঠামো, তাদের ইচ্ছা অনুযায়ী সরকার ব্যবস্থা হওয়ার কথা। বিপ্লবের পরিচালনা এবং সবকিছুই থাকে এর নিয়ন্ত্রক বিপ্লবীদের হাতে। দুঃখ এবং বেদনার সাথে বলছি, যেটা 1971-72 সালে হয়নি এবং পরবর্তীতেও এই ধারা রাখা হয়নি, যে সংবিধান প্রণয়ন করা হয়েছে সেখানে প্রাক্তন 70 সালের নির্বাচিত পার্লামেন্টারিয়ানদেরকে দিয়ে সংবিধান প্রণয়ন করা হয়েছে। 72 থেকে 73 নির্বাচন না হওয়া পর্যন্ত এরা কিন্তু এই রাষ্ট্র ক্ষমতায় ছিল। তার মানে ওই পার্লামেন্ট তো পাকিস্তানের শাসনতন্ত্রের অধীনে এবং পাকিস্তানিদের সাথে একটা সলা পরামর্শ করে ক্ষমতা দখলের জন্য নির্বাচন ছিল। তো সেই পার্লামেন্ট নিঃসন্দেহে এই সংবিধান যেটা তৈরি করেছে সেটা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। সেই সরকারও মানুষের জন্যে, মানুষের প্রয়োজনে কোনো রকমের কাজকর্ম করতে পারেনি। লুটতরাজ, প্রতিনিয়ত মানুষের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার, হত্যা, গুম ইত্যাদি ওই সময় খুব বেশি, কোনো মানুষে কম ছিল না এই বিগত 15 বছরের চাইতে। আমি যেটা বলবো, 75-এর প্রয়োজনীয়তা পর্যন্ত আমি এসে বলবো যে 75-এর ওই প্রয়োজনীয়তাটা খুব সম্ভবত যে শুধু সেনাবাহিনীতে ফিল হয়েছিল বা তারা অনুভব করেছিল তা নয়, এটা রাজনৈতিক পরিমণ্ডলে এবং সামাজিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল নুকরেনিতে জনগণের মধ্যে এটা বোধ হয়েছে যে সরকারের পরিবর্তন প্রয়োজন এবং মানুষের মৌলিক অধিকার গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। সেটা আনতে হলে একটা পরিবর্তন দরকার। সেই পরিবর্তনের অপেক্ষায় 1975-এর সেই বিপ্লব, আমি বলবো সেটা কোনো মিলিটারি কু নয়, সেটা ছিল পলিটিক্যাল মিলিটারি, যে কু বলতে পারেন, বিপ্লব বলতে পারেন, রাজনৈতিক এবং সামরিক বিপ্লব, রাজনৈতিক নেতাদের আপনার সমন্বয়ে। কথায় আপনি যে বলেছেন যে মেজর ডালিম ৭১-কে প্রথম রিপাবলিক বলেছেন এবং ৭৫-কে দ্বিতীয় রিপাবলিক বলেছেন। ২৪-কে তিনি তৃতীয় রিপাবলিক বলেছেন এবং তিনি বলেছেন যে ৭৫ সালে আ শেখ মুজিবুর রহমান নিহত হননি। এটা সেনা তাকে মারা হয়নি। তাকে একটা সেনা অভ্যুত্থানে তিনি নিহত হয়েছেন। তো এর সেনা ভিতরে অভ্যুত্থানে ফায়ারিং এ, ক্রস ফায়ারে তিনি নিহত হয়েছেন। ওনার 2 সন্তান অস্ত্র নিয়ে বেরিয়ে আসে এবং সেখানে সাধারণ সৈনিকও মারা যায় যারা গিয়েছিল অভ্যুত্থানকারীদের, এবং আহত হয়। ওই কার ফায়ারে কে আসলে নিহত হয়েছে সেটা বলা মুশকিল। এই কথা হলো ওই সময়ে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান নিহত হয়েছে। তো আমরা আসলে দীর্ঘ ২ ঘন্টা আলোচনায় অনেক কিছুই আমরা শুনেছি। অ্যা তার মুখ থেকে অনেক না জানা কথা আমরা শুনেছি। এর মধ্যে আ বাংলাদেশের শুরু থেকে একেবারে বর্তমান পর্যন্ত তিনি আ অনেক কথাই বলেছেন যেগুলো আসলে আমরা অনেকেই শুনেছি, অনেকেই শুনি নাই। তো এর আলোকে প্রেক্ষাপটে আমি যেতে চাই এখন আমি ফিরে আসছি আপনার কাছে কিছুক্ষণের মধ্যেই। আমি যাচ্ছি ডক্টর নেয়ামুল বশীর। তিনি হলেন রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনীতিবিদ। তিনি এলডিপি প্রেসিডিয়াম মেম্বার। যে জনাব ডক্টর নেয়ামুল বশীর, এই যে মেজর ডালিম বলেছেন ৩ টা রিপাবলিক। আসলে কি ৩ টা রিপাবলিক বলতে আমরা কি বুঝি? এর মধ্যে তো আরেকটা রিপাবলিকও হয়েছিল ৯০ তে, গণঅভ্যুত্থান। সে বিষয়ে আপনি কি মনে করেন? রিপাবলিক জি, আসলে বলতে কি? উনি কি বুঝালেন? এবং তিনি আরেকটা কথা বললেন যে, এই যে ২৪ সালে যে বিপ্লবীদের সাথে তিনি থাকবেন। এখন কি ধরনের সহযোগিতা তিনি থাকবেন? কি সহায়তা করবেন তিনি? এই বিষয়ে আপনি কি মনে করেন? জি। আসসালামু আলাইকুম। অরোরা টাইমস কানাডা বাংলা বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি আমার একটি সুন্দর আ আলোচনার জন্য। আজকের এই শোটি মনে হয় একটু এক্সক্লুসিভই হচ্ছে। একদিকে আ মিলিটারি ব্যুরোক্র্যাট, অন্যদিকে পলিটিক্যাল ওয়ার্কার হিসেবে আমি আছি। মাঝখানে আছেন সঞ্চালক জনাব সাখাওয়াত মুকুল। যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা দেখবেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমি নিজে ২ ঘন্টার উপরে ভিডিওটা মানে একবারে দেখতে পারি নাই। তবে ২-৩ বারে আমি এটা খুব মনোযোগ সহকারে আ মেজর ডালিম সাহেবের কথাগুলো শুনেছি। নিঃসন্দেহে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি বীর উত্তম।
তার যে দেশপ্রেম নিয়ে কোনো সন্দেহ নাই, এবং আমি মনে করি যে এরা হচ্ছে জাতির সূর্য সন্তান। তো এখন আমি ওই আলোচনাটা যেতে চাচ্ছি না, কারণ এটা অলরেডি ইতিমধ্যে জাহান সরওয়ার্দী ভাই আলোচনা করেছেন যে এটা একটা বিপ্লব ছিল। অন্যদিকে আওয়ামী লীগ বা তৎকালীন শাসক গোষ্ঠী তারা বলেছেন যে এটা একটা হত্যাকাণ্ড ছিল। তো এগুলো আলোচনার অনেক বিষয় আছে যেগুলোতে আমি এত ডিপলি যেতে যাচ্ছি না। এজ এ পলিটিক্যাল ওয়ার্কার আমি মনে করি যে বাংলাদেশের যে 1971 সালে যুদ্ধ হয়েছে এটি হচ্ছে প্রথম সত্য কথা। যে যুদ্ধের মধ্য দিয়ে, সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে 3 লক্ষ বলুক 30 লক্ষ বলুক ওই আলোচনায় আমি যাব না, কিন্তু আমাদের লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, আমাদের লক্ষ লক্ষ ভাই বোনের কে হত্যার মধ্য দিয়ে পাকিস্তান হানাদার বাহিনী এদেশের মানুষকে হত্যা করে তারা চেয়েছিল যে পাকিস্তানকে অবিভক্ত রাখতে। পাকিস্তানিরা আমাদের সাথে পাকিস্তানিদের, পশ্চিম পাকিস্তানিদের যথেষ্ট বৈষম্য ছিল, এটা সবাই জানে। এবং এই সমস্ত বৈষম্য, গণতন্ত্রহীন যে একটা পরিবেশ, 70-এর নির্বাচনে যারা বিজয়ী ছিলেন তাদের কাছে ক্ষমতা হস্তান্তর না করা, এই যে প্রেক্ষাপটটা তৈরি করে, এইটার জন্য পাকিস্তান নিজেই দায়ী। এবং ইতিমধ্যে তাদের ইমরান খান, যিনি লাস্ট প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি বলেছিলেন যে দিদেন যে লিডার যারা ছিলেন তাদের বাংলাদেশের ভাই বোনদের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। সুতরাং এগুলি ঐতিহাসিক সত্য কথা, ওগুলো নিয়ে আলোচনা যাচ্ছে না। এখানে মেজর ডালিম সাহেব 2 ঘন্টার উপরে যেই বক্তব্য তিনি রেখেছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইলিয়াস সাহেব যিনি সঞ্চালক ছিলেন, তিনি অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ। তিনি সত্যের পক্ষে কথা বলেন। তার রাজনৈতিক আদর্শ সঠিক কি আমি অতটা জানি না, তবে কিছুটা আন্দাজ করতে পারি ইদানিংকার ওনার ফেসবুক পোস্ট দেখে। সোশ্যাল মিডিয়াও তো অনেক পোস্ট আপনার এগুলো মিথের মতো হয়, বিকৃত করে প্রচারণা করে। বিকৃত আমি সত্য সেটা মিথ্যার জানি না। মিশ্রণ হয় সোশ্যাল মিডিয়ায়। গণমাধ্যম এটা ছাড়া এটা কোনো আমি সোশ্যাল মাধ্যম আসলে বিশ্বাস করা কঠিন। এত বিশ্বাস করা ঠিক না। শুধু এটুকু বলতে পারি, উনি যখন ইটিভিতে চাকরি করতেন এবং উনি টিভিতে উনি যখন জার্নালিস্ট ছিলেন, উনি ওনার যে যেই অনুসন্ধানী যে সাংবাদিকতা, উনি অত্যন্ত স্বচ্ছ, নাম করা, এবং উনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যাকে টাকা দিয়ে ক্রিমিনালরা বা দুর্নীতিবাজরা কিনতে পারে না। সেই থেকে সে বয়সে আমার ছোট হলেও ওনাকে আমি অনেক শ্রদ্ধা করি, সম্মান করি। এবং আমি শুধু একটা কিউরিওসিটি যে মেজর ডালিম কে এই সময়ে কেন অবতারণা করা হলো, এটা আমার প্রথম প্রশ্ন হচ্ছে জাহান সরওয়ার্দী ভাইকে। আশা করি তিনি এই সময়ের গুরুত্বটা ওনার পরবর্তী আলোচনায় একটু আলোচনা করলে ভালো হয়, কারণ আমি নিজে একটু কম বুঝি। কেন ঠিক এই সময়টাতে মেজর ডালিম সাহেবকে আনতে হলো। দ্বিতীয় হচ্ছে মেজর ডালিম সাহেবের যে 2 ঘন্টার উপরে যে ওনার যেই যে বক্তব্য, সেখানে আমি কি পেলাম, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ পেলাম, ভারতের যে আগ্রাসন, আধিপত্যবাদ, সেটা পেয়েছে। তারপরে 74 সালের বাকশাল এবং একদলীয় শাসন ব্যবস্থা, গণতন্ত্রকে হত্যা করা, এটাও পেয়েছি। তারপরে জিয়াউর রহমান সাহেবের কথা এসেছেন যে জিয়াউর রহমান তার ক্ষমতাকে কুক্ষিগত করতে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব 4000 সৈনিককে হত্যা করেছেন। হ্যাঁ, এটার বিষয়ে আমি জাহান সরওয়ার্দী ভাইকেই জিজ্ঞেস করবো যে ভাই, আপনি যদি ভালো জানেন আপনি বলেন। আমরা সিভিলিয়ান পলিটিশিয়ান হিসেবে আমাদের এই তথ্য জানা নাই যে উনি 4000 সৈনিককে উনি কেন হত্যা করবেন। উনি তো রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রপতি তো কোনো সৈনিককে হত্যা করার আদেশ দিতে পারেন না। যদি কোনো মিলিটারি কু হয়ে থাকে, যদি সেটা কোর্ট মার্শাল আছে, সেখানে তাদের সামরিক আদালতে বিচার হবে, তার সাথে রাষ্ট্রপতির কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত ওপিনিয়ন। দ্বিতীয়ত, যে কথাটা ডালিম সাহেব বলেছেন যে 7 দফার ভিত্তিতে, এটা ঐতিহাসিক সত্য কথা যে ভারত 7 দফার ভিত্তিতে মুক্তিযুদ্ধে আমাদেরকে সাহায্য করার জন্য তারা তাদের হাত বাড়িয়ে দেয়। এবং তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সাহেব
ওই 7 দফা স্বাক্ষর করার পরে উনি নিজে অজ্ঞান হয়ে গেছেন। তো সুতরাং কি ভয়ঙ্কর, কি আত্মঘাতী ছিল সেই 7 দফার ভিত্তিতে এই স্বাধীনতা আমরা অর্জন করা। যাই হোক, আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন যে ওই 7 দফা তারা বাস্তবায়ন করতে পারে নাই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি সেটি হচ্ছে যে 2 ঘন্টার ওনার যে ভিডিও, সেই ভিডিওর মধ্যে অনেক কিছু, অনেক গুরুত্বপূর্ণ ইস্যু এসেছে, যেগুলো ধর 20 মিনিট এসেছে যে উনি কিভাবে ওনাকে গাজী যে ছিল রেড ক্রিসেন্টের চেয়ারম্যান, গাজী কি নাম আমি গোলাম জানি মোস্তফা। ভদ্রলোকের, গোলাম মোস্তফা, তার সে তার ছেলে বা তারা মিলে তাকে কিভাবে কিডন্যাপ করে পরবর্তীকালে তার স্ত্রী এবং তার খালা শাশুড়ি তারা তার গাড়িতে উঠে তার নিরাপত্তা আশঙ্কা থেকে, হ্যাঁ, সুতরাং এখানে তার বউকে কিডন্যাপ করা হয় না, তার সেটা ভিন্ন আলোচনার ইস্যু। তো তারা বঙ্গবন্ধুর বাড়ি পর্যন্ত যায় এবং তিনি বলেছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব যে আমরা বিচার করবো, তোমরা যাও। তো পরবর্তীকালে সেই বিচার তিনি পান নাই, উপরন্তু তাকে চাকরিচ্যুত করা হয়। তো তখন তো আসলে অপশাসন ছিল, এই বিষয়ে কোনো একদলীয় শাসনতন্ত্র ছিল, তিনি নিজেকে আজীবন রাষ্ট্রপতি ঘোষণা করেছেন। যাই হোক, সেটা একটা রাজতন্ত্র হচ্ছে, ভয়ঙ্কর মোনার্কি সেই রেজিমটা ছিল। ওই আলোচনায় আজকে আমি যাব না। যেটা আমাকে খুব কষ্ট দিয়েছে সেটা হচ্ছে যে যেটা আমি প্রত্যাশা করেছিলাম, একজন বীর উত্তম উপাধিপ্রাপ্ত বীর সেনানী, বীর উত্তম সেনা মানে মেজর টালিম সাহেব, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। আমি খুব ধৈর্য ধরে অপেক্ষা করতেছিলাম একটা সাসপেন্স নিয়ে, যে এই বুঝি উনি স্বাধীনতা বিরোধী যে শক্তিটা ছিল, আলবদর, আল শামস, রাজাকার, তাদের কথা এই বুঝি সঞ্চালক সাহেব উঠাবেন অথবা মেজর তালিম সাহেব বলবেন। কিন্তু দুঃখজনক যে 2 ঘন্টার ভিডিওতে এই চ্যাপ্টারটা সম্পূর্ণ ক্লোজ ছিল। এটা কি ইচ্ছাকৃত ছিল না অনিচ্ছাকৃত ছিল, এই প্রশ্ন আমি জাতির কাছে ছেড়ে দিলাম। এইটা যদি ডিসক্লোজার ওনারা করত, যদি এই আলোচনায় ওই অংশটুকু আসতো যে তখন কিভাবে রাজাকাররা কিভাবে, তাদের ভূমিকা কি ছিল, আল বদর কিভাবে গঠিত হয়েছিল, আল শামসের কাজ কি ছিল, সেখানে বাংলাদেশি মেয়েদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে র্যাপ করার জন্য সহযোগিতা কেউ করেছিল কিনা, এবং আমাদের এই 2024 সালে যেমন পুলিশ, র্যাব, তারা বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করেছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের কোন ছাত্র নেতা এখানে আছে কিনা, কোন কর্মী এখানে আছে কিনা, কোন ছাত্র নেতা এখানে আছে কিনা। এই ঠিক তার চেয়ে অনেক হাজার গুণ ভয়াবহ ছিল 1971 সালের মুক্তিযুদ্ধের সময়, যে বাঙালিদের যারা বেইমান, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারাও এইভাবে নক করে করে মানুষের বাড়িঘর পাক হানাদার বাহিনীকে দেখিয়ে দিয়েছিল। তো সেটা এই 1971 যে মহান মুক্তিযুদ্ধ, দুটো অংশ ছিল। একটা বীরত্ব গাথা, আমাদের সূর্য সন্তানরা তাদের জীবন বাজি রেখে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল। আর একটা ছিল যে ঠিক বিপরীতমুখী, যারা এই যুদ্ধের বিরোধিতা করেছিল, সেই পরাজিত শক্তি সম্পর্কে কোনো কথা নাই এই 2 ঘন্টার মধ্যে। সঞ্চালক কি ভুলে গেছিলেন, নাকি যিনি গেস্ট ছিলেন বীর উত্তম মেজর তালিম সাহেব, তিনি ভুলে গেলেন? কিভাবে ভুললেন এটা আমি জানি না। আমার শরীরের সমস্ত পশম দাঁড়ায় যায় যখন দেখি যে এক পেশে একটি 2 ঘন্টার ভিডিওর মধ্যে ইতিহাসের অর্ধেক অংশ আছে, বাকি অর্ধেক অংশ নাই। এটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? তো আমি আশা করি জেনারেল সালাউদ্দিন ভাই এই বিষয়ে আরেকটু বিস্তারিত বলবেন। ধন্যবাদ ডক্টর নেয়ামুল বশির। আমরা আমরা যাচ্ছি লেফটেন্যান্ট জেনারেল ডক্টর সৌদি হাসান সারোয়ার্দী সাহেবের কাছে। আমার একটা প্রশ্ন চৌধুরী হাসান সারোয়ার্দীর কাছে, যে আপনি বললেন 71 রিপাবলিক, আসলে 71 শুধু রিপাবলিক বললে হবে না, একটা জাতি মুক্তি পেয়েছে, পুরো একটা জাতি। আর 24 রিপাবলিক যেটা বোঝানো হয়েছে, সেটা একটা জাতির মধ্যে বিভক্ত হয়েছে, সেখান থেকে এক নায়কতন্ত্র শাসন থেকে জাতি উদ্ধার হয়েছে। তো এই রিপাবলিকের মাধ্যমে। কিন্তু 71 পরে যে 75 রিপাবলিক বলা হলো, 72 থেকে 75 পর্যন্ত শেখ মুজিবুর রহমান ক্ষমতা ছিলেন। এই 72 আমি একজন রাজনীতিবিদের ইন্টারভিউ নিয়েছিলাম, যে তিনি বলেছেন যে সংসদে দাঁড়িয়ে খুব দাম্ভিকতার সহিত বললেন
তারপরে বিকেল বেলায় সাভারে লাশ পড়লো। পরদিন তিনি সংসদে দাঁড়িয়ে বললেন যে, "কোথায় আজ সিরাজ শিকদার?" তিনি বললেন যে, "৩০,০০০ মুক্তিযুদ্ধে খুনের দায় কার?" আপনি আমার সম্ভবত আপনি তখন আ আ চাকরিরত অবস্থায় যে ৭২ থেকে ৭৫ তখন রক্ষী বাহিনীর হাতে ৩০,০০০ মুক্তিযোদ্ধা খুন হয়েছিল, যে তিনি প্রশ্ন রাখছিলেন সেই রাজনীতিবিদ যে ৩০,০০০ মুক্তিযোদ্ধা খুনের দায় কার? তিনি বললেন যে, "নিশ্চয়ই এটা শেখ মুজিবুর রহমানের খুনের দায়।" আ সরাসরি সেটা বলেছেন এবং সেই রিপোর্টে উঠে এসেছে। আমি জানি না, আমি যেহেতু ৭২ থেকে ৭৫ আমার জন্ম হয় নাই। যার কারণে আমি সেই সম্পর্কে আমি জানি না। এই যে আমি আপনাকে জানতে চাইবো, সেই রিপাবলিক ৭৫ রিপাবলিকের আগে ৭২ থেকে ৭৫ এর মুক্তিযোদ্ধা হত্যা এবং সেই সিরাজ শিকদারকে হত্যা, সংসদে দাম্ভিকতার সহিত বলা যে, "কোথায় সিরাজ শিকদার?" এই বিষয়গুলো আপনার কাছ থেকে আমরা অবশ্যই পুঙ্খানুপুঙ্খ আমরা বিশ্লেষণ জানতে চাইবো এবং আমাদের আরেকজন আ আলোচক জানতে চাইলেন যে, মেজর ডালিমকে কেন এখন আনতে হয়েছে? এই বিষয়টা আপনি একটু ব্যাখ্যা দিবেন। দ্বিতীয়ত হচ্ছে যে, তিনি আসলে সঞ্চালক ভুলে গেছেন নাকি আ যিনি আলোচনায় এসেছেন তিনি ভুলে গেছেন যে ৭১ এ যে স্বাধীনতা বিরোধী যারা ছিলেন, যে দল ছিল, তাদের বিরুদ্ধে কোনো কথা উঠে আসে না। সেটা কি আসার উচিত ছিল কিনা? এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা জানতে চাইব। ধন্যবাদ ডক্টর নিয়ামুল বশীর এবং প্রিয় সঞ্চালক। যে প্রশ্নগুলো করেছেন আমার খুব ভালো লাগছে এগুলো নিয়ে আলোচনা করতে। এগুলো আমি বলার পরে অনেক সমালোচনা বেরিয়ে আসবে। আমি নিশ্চিত আমার বক্তব্যের উপরেও অনেক সমালোচনা হবে, তারপরেও আমি সত্য ঘটনা বলতে পিছপা হব না। ধরেন, প্রথম প্রশ্ন করলেন উনি মেজর ডালিমকে কেন কেন আনতে হয়েছে? কেন মেজর ডালিমকে এ সময় উপস্থাপন করতে হলো। দেখুন, মেজর ডালিম স্মৃতির অতলে ইতিমধ্যেই হত্যাকারী, খুনি, আত্মস্বীকৃত খুনি, ফাঁসির আসামি এবং ইত্যাদিতে উনি জর্জরিত। বাংলাদেশের একটা বিরাট জনগোষ্ঠী জানে যে এরা খুনি, এরা অপরাধী, এদেরকে যেখানে পায় ধরে এনে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিতে হবে। এটা অত্যন্ত স্বাভাবিক। ইতিহাস সবসময় বিজয়ীর পক্ষে লেখা হয়। ইতিহাসের নির্মম সত্য হলো, সত্য থেকে ইতিহাস শিক্ষা নেয় না। দেখুন, আমরা কি ব্রিটিশ আমলে যে অত্যাচার অবিচার হয়েছিল সেগুলো নিয়ে এখন কথা বলি না। আমরা যখনই রাজনৈতিক কারণে আমাদের রাষ্ট্রে বিভিন্ন দলে কথা বা মত বিনিময় হয়, তখন ৭১-এর যুদ্ধ অপরাধী, পাকিস্তানি হানাদার বাহিনী এবং মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি জামাত, বিএনপি, এই ব্র্যান্ডগুলি ব্যবহার করি। এটা ব্যবহার করা সহজ এই কারণে, কারণ জনগোষ্ঠীর, দেশের অন্যদেরকে সহজে তখন সম্পৃক্ত করা যায় এবং তারা ইতিহাস যেভাবে স্কুল, কলেজ এবং বিভিন্ন জায়গায় পত্র পত্রিকায় মিডিয়াগুলি লেখা হচ্ছে সেগুলির উপরে কনসেন্ট্রেট করে যে হ্যাঁ সত্যি, এটাই সত্য যে শেখ মুজিব ভালো মানুষ ছিল, আওয়ামী লীগ বাকশাল হয়তো ভালো কাজ করতে গিয়েছিল এবং ৭১-এর পরে কিছু সংখ্যক অপরাধীর কারণে শেখ মুজিবুর রহমান সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে কষ্ট পাচ্ছিলেন। আমার বক্তব্য হলো, ৭১-এর পর ৭২-এর শুরুতে কেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জলিলকে বন্দী করা হলো, কেন একজন সেক্টর কমান্ডারকে কোন রকমের গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড দেয়া হলো না, এ বিষয় কি আজকাল এখন বাংলাদেশের মানুষ, রাজনৈতিক দলগুলো কথা বলে? আমি তো আপনাকে নতুন করে যোগ করে বলবো, মেজর জলিল, তাকে উনি পৃথিবীতে বেঁচে নেই, তাকে মরণোত্তর এখন বীর উত্তম খেতাব দেয়া জরুরি এবং জাতি তার দায় মুক্ত হবে এটা দিলে পরে। কারণ অন্যায়ভাবে তাকে বন্দী করা হয়েছিল এবং তার প্রাপ্য থেকে বঞ্চিত করা হয়েছে। পরবর্তী সরকারগুলি সেগুলো প্রতি কোনো, আমার মনে হয়, বিষয়টার প্রতি নজর দেননি। আসুন, এরপরে যে সকল খুন আপনি বলছেন, ৩০,০০০ লোক খুন করা হয়েছে, সিরাজ শিকদারকে খুন করা হয়েছে, তো একই খুনের দোষে তৎকালীন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী নিজেই তো আত্মস্বীকৃত খুনি। তাহলে সেটার ব্যাপারে কি জনগণকে কথা বলার সুযোগ দিয়েছেন? এদেশের মানুষ কি এই কথাটা বলতে পারে? তার কি ফাঁসি দেওয়ার মতো আদালতে যাওয়ার ব্যবস্থা আছে? কেউ এই বিষয়ে কথা বললে
রাজনীতি থেকে তাকে অপসারণ করে দলই বহিষ্কার করত, সেটা রাইট উইং দলই হোক কিংবা লেফটই হোক। আমি রাজনৈতিক দলকে দোষ দিচ্ছি না, দেশের পরিস্থিতি এমন জায়গায় গিয়েছিল যে স্বৈরতন্ত্রই আমাদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য একটি পদ্ধতি বলে জনগণের একটা বিরাট অংশ মেনে নিয়েছে। কিন্তু দেখেন, সেই জনগণের পরবর্তী অংশ, আমাদের প্রজন্মের পরের প্রজন্ম, তারা কিন্তু এটা মেনে নেয় নাই। তারা বুঝেছে আমাদের পিতা পিতামহরা যা মেনে নিয়ে বেঁচে থাকার জন্য কোন রকমে খড়কুটা বেছে নিয়েছে, এটাই বেঁচে থাকার পদ্ধতি নয়। বিপ্লব ছাড়া কোনোদিন বিজয়ের দ্বারে পৌঁছা সম্ভব নয়। বক্তৃতা দিয়ে টকশো করে কিংবা রাজনীতি করে সম্ভব নয়। এ কারণে মুক্তিযুদ্ধের পরে আরো একটি বিপ্লব সংগঠিত হয়েছে। আপনি যেভাবেই মূল্যায়ন করেন না কেন, আমার দাদা না হলে আমার বাবা আসতো না, আমার বাবা না হলে আমি আসতাম না, আমি না আসলে আমার সন্তান আসতো না। তাইলে ৭১ না হলে পরে ৭৫, ৭১ না হলে পরে এবং ৭৫-এর পরিবেশ সৃষ্টি না করলে তাইলে কিন্তু বিপ্লব সৃষ্টি হতো না। আবার ৭৫-এ বিপ্লব না হলে আপনি গণতন্ত্র পেতেন না। গণতন্ত্রকে তো কবরই দেওয়া হয়েছিল। ৭৫-এ বাকশাল করে গণতন্ত্র বলে কিছু ছিল না। তাইলে এ দায়টা কার? এই যে মানুষ হত্যা, ৩০,০০০ মুক্তিযোদ্ধা হত্যা, সিরাজ শিকদার হত্যা, মানুষকে ধরে গুম করে মেরে ফেলা, এই দায় কার? বাংলাদেশে প্রথম গুমের প্রচলন চালু হয় তৎকালীন আওয়ামী লীগ এবং বাকশাল সরকারের আমলে, শেখ মুজিবুর রহমানের সময়। এই কথা কি আপনি আমি এর আগে বলেছি? হ্যাঁ, আমরা এখন বলছি। তাইলে ২৪ জুলাই বিপ্লব, ৫ আগস্টে যে উত্তরণ হয়েছে, এটা এখনো তার লক্ষ্যে পৌঁছে নাই। আধা বিপ্লব করে বাকি সব কিছুকে হযবরল রেখে একটা অনির্বাচিত এবং জনগণের সাথে কোনো সম্পর্ক নাই উপদেষ্টা পরিষদ করে দেয়া হয়েছে, এবং তারা কে কখন কি করে জনগণ কিন্তু জানে না। এদের সাথে মানুষের সম্পর্ক নাই। এবং সেই সাথে আমি বলবো, এদেরকে কারা নিয়ন্ত্রণ করে সেটা নিয়েও মিস্তমার। আমরা কিন্তু খুব একটা সঠিক তথ্য পাই না। জনগণ কারা এদেরকে বুদ্ধি দেয়, কারা এদেরকে চালায়, কে কি করে, আমরা কিন্তু বুঝতে পারি। বিভিন্ন রাজনৈতিক দলের লোকদেরকে দেখি লুটেরা ব্যবসায়ী এবং এদের সাথে বসে ছবি তুলে খাবার খায়। আজকেও একজন একটা ছবি পাঠিয়েছে, ওয়েস্টিনে বসে খুব নামকরা সুশীল সমাজের বেশ ৩-৪ জন বসে ডিনার করতেছে, সামিট গ্রুপের অফার করা একটা ডিনারে বসে গল্প করতেছে। হইতেই পারে ব্যক্তিগত সম্পর্ক, কিন্তু ছবি দিয়ে এটা প্রচার করে আমার আপনার অন্তরে যে বিষদগার করা হচ্ছে যে বাংলাদেশে যা ঘটে গেছে, লুটতরাজ, অত্যাচার, হত্যা, এটার জন্য কেউ দায়ী না, এটা তো হতে পারে না। কত হাজার লোক হত্যা করেছে শেখ হাসিনা। আমার কত সহকর্মীকে আয়না ঘরে নিয়ে আটকিয়ে বছরের পর বছর অত্যাচার করেছে। আমাদেরকে কি অত্যাচারটা করেছে, এটার দায়ী জনগণকে বুঝাতে হলে আপনাকে পিছন ফিরে ৭১ থেকে শুরু করে ৭৫, ৭৫ থেকে বর্তমান ২০২৪ পর্যন্ত আসতে হবে। না আসলে পরে সত্য উদ্ঘাটন হবে না। ইতিহাস অসত্যকে নিয়ে বসবাস করবে। ইতিহাস থেকে মানুষ শিকার কিছু থাকবে না। মেজর ডালিম ইতিহাসের একজন নীরব সাক্ষী, তাকে আনা হয়েছে ইতিহাসকে তুলে ধরার জন্য। আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর, জেনারেল জিয়াউর রহমানের দ্বারা হত্যা। আমি এই সম্পর্কে যথেষ্ট পড়াশোনা করেছি। দেখুন, সে সময় কোর্ট মার্শাল করে যারা সেনাবাহিনীতে অরাজকতা এবং উশৃঙ্খলতা সৃষ্টি করেছিল এবং প্রায় ১৯-২০টা কু করেছে সেনাবাহিনীতে, এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য জেনারেল জিয়ার আর কোনো পথ ছিল না। তিনি তৎকালীন সেনাপ্রধান এবং উপসেনাপ্রধান তাদেরকে দিয়ে বিভিন্ন কোর্ট তৈরি করে এর দ্রুত বিচার করেন, এবং কোর্ট মার্শালে যেমন বিমান বাহিনী তার অফিসারদের বিচার করেছে। তো এর জন্য তো জেনারেল জিয়াকে দায়ী করা যাইতে পারে না। তিনি তো বিষয়টা কোর্ট মার্শালের উপরে ছেড়ে দিয়েছেন। এটা একটা আইনি প্রক্রিয়া, এবং সেখানে যদি কেউ মারা যেয়ে থাকে, হারিয়ে যেয়ে থাকে এবং দেশ ত্যাগ করে থাকে, আমার মনে হয় এটা
আইনগত বিষয়, সেটার ভিতরে গিয়ে সেনাবাহিনীতে নতুন একটা সমস্যা আমি সৃষ্টি করতে চাই না, কারণ এদের প্রত্যেকের ডকুমেন্ট আছে কাকে কিভাবে মারা গেছে। যারা এটাকে অন্যভাবে ব্যাখ্যা করতে চায় সেই কর্নারকে আমি বলবো আপনারা ভ্রান্তির মধ্যে আছেন, বরঞ্চ কাগজপত্র জোগাড় করে দেখেন কে কিভাবে শাস্তির আওতায় এসেছে। এরপরে আসুন, তৃতীয় একটি প্রশ্ন এখানে এসেছে। তৃতীয় প্রশ্নটা আমাকে যদি একটু মনে করিয়ে দিতেন। তৃতীয় প্রশ্নটা হলো, আরেকটা প্রশ্ন ছিল ৭ দফা যে স্বাক্ষর করেছেন নজরুল ইসলাম সাহেব, তারপর তিনি মাতৃতে লুটিয়ে পড়লেন। হ্যাঁ, সেই ৭ দফার মধ্যে কি ছিল এটা আসলে আমরা জানি না। আপনারা আমি আমি ৭ দফা আমি ৭ দফা লাইন বাই লাইন বলেছি, এদেশের জনগণ জানতো না। সরি, সেই ৭ দফা হলো গিয়ে সমস্যার সূতিকাগার। সেখান থেকেই বিপ্লবের জন্য মানুষের অন্তর আত্মায় বিদ্রোহ সৃষ্টি হয়েছে। গ্রামে গঞ্জে যে লোক আর্মি না, আমরা যারা মসজিদে নামাজ দোয়া পড়তাম, তখন নামাজ পড়ে বলতাম, আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দাও, এই জালেমের হাত থেকে মুক্তি দাও, আমার দেশকে আমার জনগণকে তুমি রক্ষা করো, আমরা বলেছি। এখন আপনাকে একটু আমি সাপ্লিমেন্ট করতে চাচ্ছি যে মেজর ডালিম সাহেব তার বক্তব্য বলেছেন যে 25 দফার প্রস্তাবনার সাথে একমত পোষণ করে জেনারেল জিয়াউর রহমান সাহেব দেশ পরিচালনা করবেন বলেও উনি কথা রাখেননি। এই বিষয়টা আমি আসবো সেখানে। আপনার হত্যা সম্পর্কে কিন্তু আমি ক্লিয়ার করলাম যে এটা মনে হয় মেজর ডালিম সাহেবের এটা তিনি হয়তো সঠিকভাবে জানেন না, দেশের বাইরে ছিলেন, দেশের কি পরিস্থিতি ছিল, সেনাবাহিনীকে সুশৃঙ্খল একটা পরিবেশে আনার জন্য জেনারেল জিয়ার অবদান আমরা নিঃসন্দেহে এটা শ্রদ্ধা ভরে স্মরণ করব। ৩ নাম্বার, আপনি যেটা বলেছেন যে এই চুক্তিগুলো 25 দফায় জেনারেল জিয়াউর রহমান রাজি হয়েও শপথ করেও শেষ পর্যন্ত সেটাকে পরিপূর্ণভাবে পালন করতে পারেননি এবং বিশ্বাসঘাতকতা সম্পর্কে আমি জানি না আদৌ কি 25 দফা কিছু ছিল। এই বিষয়গুলো অত্যন্ত গোপনীয়, এটা ক্লিয়ার কাট কোনো পত্রিকায় বা বইপত্রে আসেনি। সেই বিষয়গুলো হলো কিভাবে দেশ পরিচালনা হবে, কিভাবে মানুষের অধিকার বাকস্বাধীনতা ফেরত আসবে, রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন সেক্টরের ভূমিকা। সেই 25 দফা তো আপনার যে 25 দফা করা হয়েছে, সেই 25 দফা তো আপনার ছিল, লিপিবদ্ধ ছিল, সেটা বুঝলাম দেশের মানুষ জানে না বা গণমাধ্যমে আসে নাই, কিন্তু সেনাবাহিনীর মধ্যে বা সরকারের মধ্যে তো সেটা ছিল। সেটা কি আদৌ কি কারণ পড়ে নাই কখনো? এটা সেনাবাহিনী নয়, এটা অভ্যুত্থানকারী অফিসার এবং সিনিয়র অফিসারদের মধ্যে ব্যক্তিগত আলোচনায় হয়েছে এবং তারা সেটাকে প্রকাশ করবেন না, এই নিয়ে উভয়ের মধ্যে একটা আস্থার হয়েছে যে আমরা এটা বাইরে কাউকে বলবো না, যতক্ষণ পর্যন্ত অভ্যুত্থানে আমরা বিজয়ী না হই ততক্ষণ পর্যন্ত আপনাদের নাম এবং কোথাও করে প্রকাশ করা হবে না। যেটাতে আপনি হিন্ট করেছেন জেনারেল জিয়া এটা কেন মানেন নাই, ভাই এই বিষয়গুলো যখন মেজর ডালিম সাহেবরা চলে গেলেন খালেদ মোশাররফের ক্ষমতায় থাকাকালীন সময়ে, তো আমি তো বলবো যে এই প্রক্রিয়াটা জেল হত্যার পরে খালেদ মোশাররফ সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে সুরাহা হয়েছে যে তারা দেশ ত্যাগ করবে। তো দেশ ত্যাগ করার পর জেনারেল জিয়া আসলেন, পুনরায় ক্ষমতায় আসলেন এবং তার যে পরিস্থিতি সেটাতে পুনরায় ওই ঘটনায় ফিরে গিয়ে নতুন ভাবে এটা পরিচালনা করা এটা সম্ভবপর হয়তো ওনার পক্ষে ছিল না। আমি জেনারেল জিয়া রহমানের মতো বিশাল উঁচু মানের লোকের যে ব্যক্তিত্ব এবং ওনার জ্ঞান, ওনার প্রজ্ঞা, এটার উপরে সন্দেহ পোষণ করলে পরে আমার নিজের প্রতি আমি অন্যায় করব। নিঃসন্দেহে তিনি দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থের জন্য তিনি সেটা করেছেন, যাতে আর অরাজকতা, হত্যা এবং এই ধরনের কর্মকাণ্ড সেনাবাহিনীতে আর না ঘটে। পুরো সেনাবাহিনীতে তার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, জেনারেল জিয়ার বিরুদ্ধে তখন 19টা কু হয়, আমি তো আগেই বলেছি। সেটাকে নিয়ন্ত্রণ করে আবার এই গ্রুপকে দেশে ফিরিয়ে এনে ক্ষমতায় বসিয়ে বিভিন্ন জায়গায় জেনারেল
বা মন্ত্রী মিনিস্টার বানিয়ে তাদের মাধ্যমে দেশ পরিচালনা করা এটা একটা কঠিন বিষয় ছিল। একটা প্রশ্ন কিন্তু আমি ফেলে যাচ্ছিলাম। আপনি প্রশ্ন করেছেন যে কেন এই সঞ্চালক জনাব ইলিয়াস এবং এখনই মেজর আলোচনায় ডালিম, হ্যাঁ, দুইজনে কেন এখন আলোচনা আনতে করেন হয়েছে। নাই? কেন আলোচনা করেন নাই? কেন আলোচনা করে নাই মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে নিয়ে? এই বিষয়টা কেন আসে নাই? রাইট। আল বদর, আল শামস, রাজাকার এবং মুক্তিযুদ্ধ বিরোধীদের নিয়ে এটা কেন ইলিয়াস সাহেব করেন নাই সেটা সঞ্চালকের বিষয়, আমি তো তার চিন্তা বলতে পারবো না। বাট স্বপ্রণোদিত হয়ে মেজর ডালিম এই কথাটা কি বলতে পারতেন? হ্যাঁ, হয়তো বলতে পারতেন। কিন্তু এখন দেখুন, আমি আবার ইতিহাসে ফিরে যাব। আমরা জালিয়ানবাগ হত্যাকাণ্ডের কাণ্ডের কথা জানি। ব্রিটিশ কর্তৃক এই দেশের হতদরিদ্র মানুষকে অত্যাচার, জমিদারদের অত্যাচার, তাদের শোষণ সম্পর্কে আমরা জানি। তো ওগুলো নিয়ে এখন আমরা আর পড়ালেখাও করি না। ইতিহাস যে বইপত্র ছিল সেগুলো গায়েব হয়ে গেছে। তো সেরকম আমাদের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে গত 16 বছরে শেখ হাসিনার অত্যাচার, অবিচার, খুন, গুম, দুর্নীতি, মানুষ হত্যা, নরহত্যা, বাংলাদেশের সম্পদ বিদেশে পাচার করা এবং এক ধরনের দানব সৃষ্টি করা বিভিন্ন বাহিনীতে, সশস্ত্র বাহিনীতে, প্রশাসনে, পুলিশে, বিচার বিভাগে, সব জায়গায়। এই দানবদের অত্যাচারে আমরা এত অত্যাচারিত যে আমরা 71-এর সেই সকল দানবদের সম্পর্কে আলোচনা আর করি না। আর ওই সকল দানবদেরকে 71-এর এই আল বদর, আল শামস বা রাজাকারদেরকে বিভিন্নভাবে তাদের দলে সম্পৃক্ত করে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের সুযোগ আওয়ামী লীগ দিয়েছে, কোন কোন ক্ষেত্রে বিএনপি দিয়েছে, জেনারেল এরশাদ সাহেব জাতীয় পার্টিতে দিয়েছে। তো আমি তো বলবো রাজনৈতিক ব্যর্থতা এটার জন্য তো মেজর ডালিম এই 50 বছর পরে এই দায় তিনি নিতে পারেন না। তবে হ্যাঁ, আপনারা আলাদাভাবে প্রশ্ন করে ওনার কাছে পাঠালে নিঃসন্দেহে সেই বীর উত্তম এই প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছে বলে আমি মনে করি। ধন্যবাদ। আর কোন প্রশ্ন থাকলে বলতো। ধন্যবাদ জনাব চৌধুরী হাসান সারাওয়ার্দী বীর বিক্রম। আসলে মেজর ডালিম, আমি সঞ্চালক হিসেবে আমি একটু সময় নেই। মেজর ডালিম বীর উত্তম সেই মুক্তিযুদ্ধের কালীন তিনি প্রথমে পাকিস্তান ছিলেন, তার কথাই আমরা শুনেছি সেখানে তিনি কর্মরত ছিলেন। পরে তিনি বাংলাদেশে আসছেন এবং যুদ্ধ শুরু হওয়ার পরে শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তান আর্মির হাতে ধরা দিয়ে তিনি চলে গেছেন, ফ্যামিলিকে নিরাপদে রেখে চলে গেছেন। এটা আমি আমার প্রথমে বলেছিলাম। আপনি বীর বিক্রম ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীতে। সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিষয়গুলো আপনারাই অনেক ভালোই জানেন। এই কেন আমি নিঃসন্দেহে ইলিয়াস হোসেন একজন অনুসন্ধানী সাংবাদিক এবং তার পক্ষে সম্ভব হয়েছে আসলে মেজর ডালিম সাহেবকে এই মুহূর্তে নিয়ে আসা। কিন্তু এই মুহূর্তে কেন আনতে হয়েছে সেটা ব্যাখ্যাটাও আসলে আমরা জানি না। হয়তো মানে আমাদের একটা কথা আছে যে ব্যাটে বলে মিলে যাওয়া। হয়তো বাংলাদেশের এই সিচুয়েশনে তিনি এই মুহূর্তে খুঁজে পেয়েছেন মেজর ডালিম সাহেবকে। সেটাও হতে পারে। আ আমি এটাকে একেবারে নেগেটিভ দেখি না, এটা পজিটিভ। দ্বিতীয়ত হচ্ছে যে মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে নিয়ে কেন আসলে এখন পর্যন্ত আ মানে মেজর ডালিমের মুখ থেকে সেই আলোচনা পর্যন্ত এখন পর্যন্ত আসে নাই, বা সেদিনও জাতি হয়তো আশা করেছিল যে মেজর ডালিমের মুখ থেকে আসবেন যে এই মুক্তিযুদ্ধ বিরোধী আল বদর, আল শামস বা যারাই ছিল তাদের বিরুদ্ধে কোনো কথা তিনি বলবেন। তিনি হয়তো বলেন নাই কেন সেটা তিনি জানেন, তবে বলাটা উচিত ছিল এবং জাতি প্রত্যাশা করেছিল যে এমন কিছু তার মুখ থেকে শুনবেন। তো আমরা পিছনে যাব না। আমরা অনেক কথাই শুনেছি এবং চৌধুরী হাসান সোহরাওয়ার্দী সাহেবের কাছে, ডক্টর মেহমুদ বশীর সাহেবের কাছে আমরা এই আলোচনাগুলো শুনেছি। আসলে আলোচনা করে একেবারেই শেষ করা যাবে না যেখানে আমরা আছি। এখন আমরা ফিরে আসতে চাই সেই ৭১ থেকে ২৪। ৭১ থেকে রাজনীতি শুরু হয়েছে, মাঝখানে বিপ্লব, মুক্তিযোদ্ধাদেরকে হত্যা, সংসদে আত্মস্বীকৃত, নানান বিষয় আমরা শুনছি। যদিও এই প্রজন্ম জানে না। আমি যে বিষয়টা বলেছি, আমি একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে, দুঃখিত। আমি বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েস চন্দ্র রায়ের একটা ইন্টারভিউ করেছিলেন। সেখানে তিনি বিস্তারিত তুলে ধরেছেন যে ৩০,০০০ মুক্তিযুদ্ধের খুনের দায়টা। সেটা আমরা স্ক্রিনে দেখাইছিলাম শিরোনামটা। কিন্তু অনেক কিছুই উঠে এসেছে সেখানের মধ্যে। এই যে খুন, একটা খুনের মধ্য দিয়ে, রক্তের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশটা দাঁড়িয়েছে। আজও কিন্তু বাংলাদেশে সেই রক্ত বন্ধ হয় নাই। এবং রক্তের মধ্যে দিয়েই কিন্তু আমরা বারবার আমাদের স্বাধীনতাটাকে আমরা ফিরিয়ে নিতে হয়। গণতন্ত্রকে উদ্ধার করতে হয়। ১৯৯০ সালে কিন্তু গণতন্ত্রের উদ্ধার হইছে। দেশ স্বাধীন করছে, গণতন্ত্র কুক্ষিগত করছে। আবার সেখান থেকে একটা বিপ্লব হইছে, গণতন্ত্র ফিরে আসছে।
আবার সেই সামরিক শাসক সেই এরশাদ ক্ষমতা নিয়ে নিল, সেখান থেকে আবার গণ অভ্যুত্থান হয়েছে, একটা বিপ্লব হয়েছে, সেখান থেকে আমরা আবার গণতন্ত্র উদ্ধার করছি। এই পুনরুদ্ধারের মধ্যে আমরা আছি। আমরা যখনই যারা ক্ষমতা আসে আমাদের গণতন্ত্রকে ধূলিসাৎ করে দেয়, আবার আমরা একটা বিপ্লব করে। আমরা কি বিপ্লবের মধ্যে থাকবো, নাকি আসলে আমরা এই গণতন্ত্রকে ধরে রাখবো, আমরা জাতি ঐক্য তৈরি করে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্যে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে, আমরা যদি একটা পশ্চিমা বিশ্বের দিকে তাকাই, আপনারা সবাই জানেন এই কানাডার সরকার কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু তার দলের চাপে, দলের এমপিদের চাপেই কিন্তু তিনি কিন্তু দলের প্রধান থেকে পদত্যাগ করছেন। আমাদের দেশে হলে কি হতো, যে দাবি দিত তাকে একদম রাত্রে অন্ধকার গুম করে নিয়ে যেত। এই যে একটা সুষ্ঠু পরিবেশ, এমন গণতন্ত্রকে আমরা দেখবো? আমরা কি এই জাতীয় ঐক্য দেখবো? ডক্টর নিয়ামত বসির কাছে আমার প্রশ্ন। জি, ধন্যবাদ শাশ্বত মুকুল। আপনার প্রথম যে প্রশ্নটা আমার কাছে ছিল যে রিপাবলিক নিয়ে, দেখেন এটা রিপাবলিকটা মূলত যখন আসে সেটা ছিল যে রাজতন্ত্র, রাজতন্ত্র সেটাকে সে যখন আপনার প্রথম বিশ্বযুদ্ধের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন রাজতন্ত্রগুলোকে বিরুদ্ধে বিদ্রোহ করে যখন জনগণের শাসন কায়েম করতে যায়, তখন সাধারণত এই 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 আপনার এই রিপাবলিক কথাটা আসে। তো এখন একটা দেশে অনেকবার রিপাবলিক হয়েছে, ফরাসি যে কথাগুলো রেফারেন্স হিসেবে আসে, কিন্তু 1971 সালে যে মহান যে স্বাধীনতা যুদ্ধ, এটা কোনো রিপাবলিক নাই। এটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের মহান স্বাধীনতা ঘোষণাপত্র। মহান স্বাধীনতা ঘোষণাপত্র, এটা কোনো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ নাই। এটা এক জাতির জীবনে স্বাধীন রাষ্ট্রে একবারই ঘটে। এরপরে যদি তারপরে আপনি যদি রিপাবলিক নিয়ে আসেন, তাহলে প্রথম রিপাবলিক যদি, এটা যদিও বিতর্কের বিষয়, 1975 প্রথম রিপাবলিক হতে পারে। তারপর যদি যদি আমরা আলোচনার স্বার্থে ধরি, তাহলে 1990 এরশাদ বিরোধী যে আন্দোলন আমরা করেছিলাম, স্বৈরাচারের পতন হয়েছিল, তাহলে সেটা সেকেন্ড রিপাবলিক হবে। তাহলে 2024 থার্ড রিপাবলিক হবে। এবং যদি এরকমই নির্বাচনবিহীন ভাবে আর খুব বেশি দিন সরকার চলে, তাহলে 2026-এ আরেকটা বিপ্লবের জন্য অপেক্ষা করে। তাহলে সব বিপ্লব একসাথে শেষ হওয়ার পরে লেখেন, এত তাড়াহুড়ার দরকার নাই। যতক্ষণ না পর্যন্ত একটা নির্বাচিত সরকার 5 বছর পর পর নতুন স্বৈরাচারের জন্ম হওয়া থেকে এই জাতি মুক্তি না পাবে, যতক্ষণ পর্যন্ত না নিজের ইচ্ছা মতো এমপিরা আইন পরিবর্তন করতে না পারবে, ততক্ষণ আমরা মনে করব যে দেশে একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশ আসছে, সুশাসন আসছে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং আইনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে এবং সেই রাষ্ট্রটি হবে একটি কল্যাণমুখী রাষ্ট্র। তো সুতরাং যখন কল্যাণমুখী একটি রাষ্ট্র একটা সুশাসন প্রতিষ্ঠা পাবে, স্বাভাবিকভাবে তখন আর কোনো রিপাবলিকের খুব একটা প্রয়োজন হবে না। এখন যেটা নিয়ে খুব তাড়াহুড়া চলতেছে সেটা হচ্ছে যে একটা ঘোষণাপত্র চাই। আরে বাবা, ঘোষণাপত্র চাইলে আপনাকে 72 সংবিধানের আওতায় ঘোষণাপত্র আসতে হবে। সেখানে 75 দিয়ে শুরু হবে, সেখানে 90 যে আমরা কোনো অভ্যুত্থান করছি সেটা আসবে, 2024-এ আমরা যেটা করলাম ছাত্ররা সহ তাদের তাদের ক্যাপ্টেন্সিতে সেটা আমরা করছি, সেটা সেইভাবেই আসবে। এইভাবে একটা ঘোষণা সংবিধানে সমুন্নত করে এটাকে রেকটিফাইড করে ওই 72-এর সংবিধান থেকে আসতে হবে। কোনোভাবে যদি নতুন সংবিধান আসে তাহলে এটার দায়ে আরো বহু লোকের ফাঁসি হবে। এটা 1 নম্বর, আমি ওয়ার্নিং দিয়ে রাখতেছি। 2 নম্বর আরেকটা কথা বলতে চাচ্ছি যে 30 লক্ষ নিয়ে মেজর ডালিম সাহেব বলেছেন, এগুলি নতুন কিছু না, এগুলো আমরা জানি। আমি এগুলো সেখানে নিয়ে আসতেছিলাম পরে, সর্বপ্রথম, যেহেতু আপনি আপনি নিজেই বললেন 30 লক্ষ 3 লক্ষ নিয়ে আমরা কথা শুনতে চাই। ডক্টর কর্নেল জি, অলি আহমেদ এটা বলেছিলেন, এটা বেগম জিয়া সর্বপ্রথম বলেছিলেন। স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম এটা নিয়ে কথা বলেন প্রয়াত প্রধানমন্ত্রী, চাঁদপুরের কৃতি সন্তান মিজানুর রহমান। প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী। তিনি আওয়ামী লীগের নীতি নির্ধারকদের মধ্যে একজন ছিলেন, তিনি আওয়ামী লীগের একজন সংগঠক ছিলেন, তিনি দেশ স্বাধীনের আগেই তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি বলেছিলেন যে এটা মিলিয়ন এবং লক্ষের একটা মিস্টেক ছিল, সেই মিস্টেক থেকে উনি 3 লক্ষ বলতে গিয়ে 3 মিলিয়ন বলেছেন। এটাকে পরবর্তীকালে এই প্রজন্মের কাছে
সর্বপ্রথম মিজানুর রহমান চৌধুরী সাহেবেরটা, তখন তো গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমটা এত শক্তিশালী ছিল না। 3 লক্ষের ব্যাপারটা সর্বপ্রথম এই প্রজন্মের জেন জি বা তার আগের প্রজন্মের কাছে সর্বপ্রথম স্ট্যাবলিশ করেন হচ্ছে এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। তিনি একাধিকবার জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে 30 লক্ষ নয়, 3 লক্ষ মানুষ শহীদ হয়েছিল, এবং সেটা লক্ষ এবং মিলিয়নের হিসাব করতে গিয়ে ভুলটা তিনি করে ফেলেছিলেন। মানুষ মাত্র ভাই ভুল হয়, এটা হতেই পারে, কিন্তু আজ পর্যন্ত এতগুলো সরকার আসলো গেল, 30 লক্ষের শহীদের তালিকা কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না। কিন্তু কর্নেল অলি আহমেদ সাহেব যে কথা বলেছেন যে 3 লক্ষ, এটা ঠিকই আছে, এটা তালিকা আন্তরিক হলে এটা 3 মাসের মধ্যে করা সম্ভব, কারণ এখনো অনেক লোক বেঁচে আছে। এটা গ্রাম 68,000 গ্রাম থেকে তথ্য নেওয়া কঠিন কিছু না, হয়তো 18-20 হবে, কিন্তু এটা এখনো সম্ভব। দ্বিতীয়ত, আচ্ছা, আমার উনি একটা প্রশ্ন এর মধ্যে একটা প্রশ্ন করি আপনাকে, বা একটা প্রশ্ন করি, যেমন মুক্তিযুদ্ধের সময় 30 লক্ষ বা 3 লাখ, 30 লাখ, 3 লাখ থেকে 3 মিলিয়ন হয়ে গেছে। তো 3 মিলিয়ন ইন্টু 30 লাখ আমাদের বাংলা। এই যে ধরেন ৭৫ থেকে ৩০,০০০ মুক্তিযোদ্ধা, আমি ওই একটু কানেক্টিং দিয়ে দিই আপনাকে। ৭৫ সালে কি আসলে কি ৭২ থেকে ৭৫ কে ৩০,০০০ মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছিল? এই মুক্তিযোদ্ধাদের যে হত্যার যে বিষয়টি, আমি ৩০,০০০ এর কথা মুক্তিযোদ্ধাদের বলছি। এখানে ৩০,০০০ বা ৩০০০ বা ৩০০। মুক্তিযোদ্ধা তো অবশ্যই মারা গেছে। যুদ্ধ কি, যুদ্ধ দুই পক্ষে যুদ্ধ হইলে কি দুই পক্ষের লোকই না, হতাহত হবে, সেটা এই মারা যে যাবে? আমি ৭২ থেকে ৭৫ বলছি। না, এই সম্পর্কে আমার কাছে নির্দিষ্ট কোনো পরিসংখ্যান নাই। যেটা আমার কাছে পরিসংখ্যান নাই, সে বিষয়ে আমি জাতীয় বিষয়ে জাতিকে বিভ্রান্ত করার জন্য আমি কোনো কথা বলতে চাচ্ছি না, এটা আমি জানি না। এখন পর্যন্ত মুক্তিযোদ্ধার তালিকাই তো আপনার হালনাগাদ না। আপনি সেখানে কারা মারা গেল, কারা হতাহত হলো, সে তো পরের ইস্যু। মুক্তিযুদ্ধ কতজন মুক্তিযোদ্ধা ছিল, কয়টা সেক্টর ছিল, সেক্টর কমান্ডাররা ছিল, তারা তো এখনো অনেক কিংবদন্তিরা বেঁচে আছে। তাদের সহায়তা নিয়ে মুক্তিযুদ্ধ, আমি কর্নেল অলি আহমেদ বীর বিক্রম মহোদয়ের কাছে শুনেছিলাম যে 70 থেকে সর্বোচ্চ 80,000 মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধ করেছিল, যারা মারা গেছে তারা সহ। কেমন? আর আর্মিতে বিডিআর হত্যাকাণ্ডের সময়, বিডিআর হত্যাকাণ্ড আমি বলবো না, এটা বলবো যে ইন্ডিয়ার যে বিডিআর এর মাধ্যমে যে হত্যাকাণ্ডটা ঘটায়, সেই সময় 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। তখন আমি কর্নেল অলি আহমেদ সাহেবের মুখে শুনেছিলাম যে 57 জন অফিসার ওই যুদ্ধের সময় মারা যায়নি, মুক্তিযুদ্ধের সময়। তার মানে মুক্তিযুদ্ধের মূল কমান্ডার ছিল সেনাবাহিনী, মুক্তিযুদ্ধের মূল কমান্ডার ছিল সেনাবাহিনী, তখন 57 জন সেনাবাহিনীর অফিসার মারা যায়নি। তো এটা থেকে আপনি বুঝে নেন যে মূলত যারা ফ্রন্ট ওয়ার করছে, ইনফেন্ট্রি যারা যুদ্ধ করছে, হ্যাঁ, সাপ্লাই যারা ছিল, অকাতরে তো মুক্তিযুদ্ধ সেনাবাহিনীকে হত্যা করতে পারে নাই। আমাদের সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর চেয়ে অনেক চৌকস। আমি মনে করি ভারতের চৌকস। আমি মনে করি দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী সবচেয়ে সাহসী এবং ইন্টেলিজেন্ট। 65-এর ওয়ারে তখন যে ভারতের সাথে যে যুদ্ধটা হয়েছিল, পাকিস্তান ভার্সাস ইন্ডিয়া, সেই ওয়ারের নেতৃত্বে সোহরাওয়ার্দী ভাই জানেন যে বাঙালি অফিসাররা কিন্তু নেতৃত্ব দিয়েছিল এবং ইন্ডিয়া সেখানে হেরেছিল। সুতরাং আমি ওই আলোচনায় না যাই। মেজর ডালিম সাহেব বলেছেন জাতির পিতা সম্পর্কে, আমি ওখানে একটু মেজর ডালিমের পক্ষে সাপ্লিমেন্ট করতে চাচ্ছি যে জাতির পিতা তো পাকিস্তানেই নাই। সেখানে বলা হয় কায়েদে আজম। কায়েদে আজম মানে কি? দ্য গ্রেট লিডার। দ্য গ্রেট লিডার তো শেখ মুজিব ছিলেন, মাওলানা ভাসানী ছিলেন, আমাদের শেরে বাংলাকে ফজলুল হক ছিলেন। গ্রেট লিডার যদি আরেকটু নিচের দিকে নামেন, 71 পর্যন্ত থাকলে 72 পর্যন্ত, এই পর্যন্ত ঠিক আছে। যদি আবার আপনি 76-এ চলে আসেন, তাহলে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব গ্রেট লিডার হয়ে যাবে। সুতরাং সেখানে আবার যদি 2024-এ আসেন, তাহলে বেগম খালেদা জিয়া গ্রেট লিডার হয়ে যাবে, মোস্ট আয়রন লেডি। সুতরাং এগুলো আপেক্ষিক জিনিস। আমি শুধু বলতে চাচ্ছি জাতির পিতা তো বলাই যাবে না। এই নিয়ে আমরা অন্যদিন, সোহরাওয়ার্দী ভাই যদি সময় থাকে, আমরা একাডেমি আলোচনা করব যে জাতির পিতা কিভাবে আসলো, কারা প্রথম পৃথিবীতে এটা শুরু করলো, কেন শুরু করলো। জাতি তো অনেক বিশাল একটা বিষয়। এই মহান আল্লাহ হচ্ছেন এই সমস্ত সৃষ্টির স্রষ্টা। তিনি সর্বপ্রথম
আদম আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি এই সমগ্র জাতির পিতা। আর মুসলমান যারা, যদি আমরা, মুসলমান তো একটা জাতি না, মুসলমান একটা বিশ্বাস, এই বিশ্বাসী মানুষ, এই বিশ্বাসী জনগোষ্ঠীর পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর আমাদের এখানে যদি পাকিস্তান বলেন, ভারত বলেন, আমেরিকা বলেন, সাউথ আফ্রিকা বলেন, কোথাও কোনো জাতির পিতা নাই। ফাউন্ডিং মেম্বার অফ দি স্টেট। অর্থাৎ বাংলাদেশ যখন স্বাধীন হয়, ওই সময় তো ইতিহাসটাকে আপনাকে পর্যালোচনা করতে হবে, যে বাংলাদেশ যখন 1971 সালের 16 ডিসেম্বরে স্বাধীন হয়, তারপরে 72-এর সেশনে এসে সরকার এসে যেটা করেছে সেটা হচ্ছে যে তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এভাবে এসেছে জিনিসটা। কিন্তু এটা আসা উচিত হয় নাই। এক ব্যক্তি, উনি তো যুদ্ধই দেখেন নাই, তারপরেও যুদ্ধের গ্রাউন্ড তিনি তৈরি করেছেন। তিনি 7 কোটি মানুষকে তিনি একটা পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে একটা বিরূপ মনোভাব তৈরি করেছেন, ইউনিটি তৈরি করেছেন, ইউনিটি। এবং শুধু তিনি একেন না, তখন 4 খলিফা ছিলেন। সোহরাওয়ার্দী ভাই জানেন যে ছাত্র নেতা 4 জন ছিলেন। কে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করে, তারপরে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঘোষণা আসে, আসম রব ভাই ছিলেন, নুরুল আলম সিদ্দিকী ভাই ছিলেন, তারপরে অনেক 4 জন ছাত্র নেতা ছিলেন। ওনাদের কথা আর আমি আলোচনায় আসতেছি না। আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের জাতির পিতা এইভাবে না দিয়ে এটা হওয়া উচিত। ধরেন শেরেবাংলার অনেক, ওই মেজর ডালিম সাহেব বলেছেন যে শেরেবাংলা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে আমাদের 71 যুদ্ধের আমি অন্তত কোনো যোগসূত্র খুঁজে পাই না। যদি এটা শুরু করতে হয় তাহলে শেরেবাংলাকে ফজলুল হক, তারপরে মাওলানা ভাসানী সাহেব, তিনি সর্বপ্রথম বলেছিলেন পাকিস্তান তোমাকে ওয়ালাইকুম সালাম। তার মানে ইনডিরেক্টলি ইট ইজ দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। আপনাকে সেখান থেকে আসতে হবে। তারপরে আমি আসবে হ্যাঁ, শেখ মুজিবুর সাহেবের নামও, ওনার যে উনি যে 71 পর্যন্ত 70 পর্যন্ত ওনার যে ভূমিকা, জাতিকে রেডি করা, প্রস্তুত করা, এটাকে অস্বীকার যদি করেন তাহলে আমরা একটা অকৃতজ্ঞ জাতি হব। এটা করা যাবে না। সুতরাং 3 জন ফাউন্ডিং মেম্বার আসবে অফ দি স্টেট। 1 শেরেবাংলা একে ফজলুল হক, 2 মাওলানা ভাসানী সাহেব, 3 শেখ মুজিবুর রহমান সাহেব। এই 3 জনের ছবি একদম পাশাপাশি এক ফ্রেমে আসবে। এরা ফাউন্ডিং মেম্বার অফ দি স্টেট। 1। এরপর আমি আসি যে কথা নিয়ে মেজর ডালিম সাহেব খুব চমক, ওনার বক্তব্যের মধ্যে আমি তেমন কিছু পাই নাই। একটা চমক পাইছি, সেটা হচ্ছে যে কিভাবে ওনাকে কিডন্যাপ করা হয়েছিল এবং কিভাবে ওনার গাড়িতে ওনার স্ত্রী এবং খালা শাশুড়ি উঠছে। এর আগে একটা ভিন্ন মিথ ছিল, সেই মিথে আর আমি এখন যাব না। যাই হোক, তো এখন আরেকটা জিনিস তিনি ইয়ের কথা বললেন যে নজরুল, এটা হয়তো ওনার স্লিপ অফ টাং ছিল। নজরুল ইসলাম সাহেবও ভারতীয় ছিলেন। যাই হোক, তারপরেও তিনি পরবর্তীকালে তিনি আমাদের জাতীয়তা তাকে দেয়া হয়েছিল। উনি এখন তো উনি আমাদের জাতীয় কবি। আমি মনে করি যে ওই যে জাতীয় সঙ্গীত, যে সঙ্গীত শুনলে মানুষ ঘুমায়, যে সঙ্গীত শুনলে ঘুম আসে, একটা জাতির জাতীয় সঙ্গীত সেটা হতে পারে না। হ্যাঁ, আর আমার সোনার বাংলা, সোনার বাংলা বলতে কি শুধু বাংলাদেশকে বোঝায় নাকি? সোনার তিনি বাংলা আসলে ভাষাভাষী তিনি আসলে অনেক সব কথাই মানুষকে বলছেন বোঝায়। বশির ভাই। বশির ভাই, তিনি আসলে অনেক কথাই বলছেন যে আমার সোনার বাংলা বা জাতীয় সঙ্গীত নিয়ে, এবং এই যে ৭ দফা স্বাক্ষর নিয়ে নানা কথা বলছিলেন তিনি, আসলে যেগুলো আসলে গত 15 বছরে আমাদের বাঙালি জাতি, বাংলাদেশিরা, এটা মানে এই প্রজন্ম কিছুটা ওনার কথা শুনেই কিন্তু কিছুটা মিল পেয়েছে যে ওই সময় কি করেছেন, এখন কি করেছে। যদি আমরা ছিলাম না সেই মানে জিয়াউর রহমানের আমলে আমার জন্ম, কিন্তু ওই পর্বটা আমরা শুনি না, ইতিহাসে দেখছি এবং আমাদের মুরব্বিদের কাছে আমরা শুনেছি। বাট এরপরে তো আমরা কতগুলো শাসন দেখলাম জি, যে জি। আমি একেবারে আরেকটা কথা আপনার আমি আসছি বশিরের কাছে আসছি আমি। এরপরে আপনার ধরেন এই যে ৩টা ৪টা সরকার চলে গেল, এগুলো আমরা দেখছি। তো সেখানে দেখতে গিয়ে আসলে নতুন প্রজন্ম যে শোনার সাথে আর মেজর ডালিমের মুখের যে কথা শুনেছে, এখান থেকে অনেক কিছু নতুন প্রজন্ম আসলে জানতে পারছে বাস্তবতাটা। তো সেখান থেকে নতুন প্রজন্ম এটাকে কিভাবে নিচ্ছে আমি জানি না। যে বিষয়টা হাসান সোহার্দ্রি সাহেব আপনার সেই ব্যাখ্যাটা উনি সেভাবে দিতে পারেন নাই, যেহেতু আরেকজনের কথায় আপনার প্রশ্ন ছিল।
যে কেন সেই মুক্তিযুদ্ধ বিরোধীদের কথা তিনি আনেন নাই। আসলে সেটা আমি একটু সলিউশন খুঁজে পাইছি যে কেন আনেন নাই। আ এটা এটা হলো সলিউশনটা হলো এটা হয়তোবা উনার একটা কৌশল ছিল সেদিনকার আলোচনার মধ্যে। যেটা তিনি আনেন নাই। আমার মতে একজন আ দেশপ্রেমিক এবং তিনি একজন বীর মুক্তিযুদ্ধের বীর উত্তম। তিনি অবশ্যই দেশের পক্ষেই। যারা দেশদ্রোহিতা করেছে এবং তিনি তাদের পক্ষে কখনো ছিলেন না, থাকবেনও না। হয়তোবা তিনি আমরা আশা করি যে হয়তো আরেকটা আর কোনদিন আলোচনায় তিনি আসলে সেই দেশদ্রোহীদের কিছু কথা তিনি তুলে ধরবেন এবং নতুন প্রজন্ম তার মুখ থেকে জানবেন। জি, বশির ভাই আমি হস্তক্ষেপ করলাম জি, মাঝখানে। ধন্যবাদ। আপনার শেষ কথা থেকে আমিও একমত যে ওনার মতন একজন বীর উত্তম, ওনার মতো একজন সিপাহসালার, অন্যতম সিপাহসালার, ওনার মতো রণাঙ্গনের এত বড় একজন যোদ্ধা একটা চ্যাপ্টার ভুলে যেতে পারেন না। উনি কোনো মানসিক রোগী না। উনি যে চমৎকার হুম, করে ব্যাখ্যা করেছেন ২০ মিনিট ধরে কিভাবে ওনাকে কিডন্যাপ করেছে আম গাজী সাহেব বা তার ছেলেরা, গাজী গোলাম মোস্তফা। তো সেখান থেকে এত চমৎকার মেমোরি যার, তিনি একটা চ্যাপ্টার ভুলে যাবেন এটা আমি বিশ্বাস করতে চাই না। আমি আশাবাদী মানুষ। আমি বিশ্বাস করি আ ইলিয়াস ভাই নিশ্চয়ই উনাকে আরেকবার আনবেন। এসে আমরা সেই কথাগুলো শুনতে চাই। কারণ ১৯৭১ সালে আমি নিজেও নেহাত মায়ের কোলে শিশু ছিলাম। আমিও শুনতে চাই। যতটুকু স্বাধীনতা যুদ্ধ নিয়ে শুনেছি আ আ উনার আ বা বক্তব্য খুবই ভালো লেগেছে। ইলিয়াস ভাই উনাকে আ আ খুব উপযুক্ত সময়ে উপস্থাপন করেছেন। আমি বলব কেন উপযুক্ত সময়? কেন আজকে মেজর ডালিমকে আমাদের প্রয়োজন? উপযুক্ত সময় এই কারণেই যে এই এই সময়টা এর মধ্যে একটা অস্থিরতা আসবে। কেন আসবে? যে ২০২৪ এ চলে আসলাম কিন্তু আমি এখন। ২০২৪ এ আমাদের প্রত্যাশাটা কি ছিল? আমাদের একটা প্রত্যাশা ছিল যে শেখ হাসিনা ১৫ বছর ধরে গণতন্ত্র নামে যে শব্দ এগুলোকে সে এ হত্যা করে ফেলছে। যে উনার ডিকশনারিতে গণতন্ত্র, সুশাসন, আ আ মানুষের ভোট, অধিকার এগুলো উনি একদম হত্যা করে ফেলছেন। একেবারে কবর দিয়ে দিছেন। সেটার বিরুদ্ধে আমরা ১৬ বৎসর আমরা তার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা মার খেয়েছি। আমাদের চেহারার আকৃতি পরিবর্তন হয়ে গেছে ১৫ বছরের রাস্তায় ঘুরতে, ঘুরতে। অনেকে আমাকে দেখলে এখন সামনাসামনি চিনেন না যে, "কি ব্যাপার ভাই তোমার চেহারা চেঞ্জ হয়ে গেছে কেন?" আমি বলি, "ভাই আমি তো ঘরবাড়িতেই নাই অনেক বছর ধরে। কারণ আমাদের তো শেখ হাসিনা ঘুমাইতেই দেয় নাই।" তো সেখানে ছিল আমাদের স্পিরিটটা কি ছিল? আমাদের স্পিরিটটা ছিল যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা, শেখ হাসিনাকে বিচারের আওতায় নিয়ে আসা। মানে তখনও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় নাই। আমরা আমার পরিষ্কার মনে আছে সর্বশেষ ৭ জানুয়ারি ২০২৪ ২০২৫ এ ৭ জানুয়ারি ২০২৫ এর যে নির্বাচনটা হলো সেদিন আমি ভয়েস অফ আমেরিকা, আল জাজিরা, বিবিসি বাংলাকে আমি প্রেস ক্লাবের সামনে পল্টনে আমি ইংরেজিতে আমি আমার স্টেটমেন্ট দিয়েছিলাম। সেদিন অন্যদিকে কিন্তু নির্বাচন চলছে। সকাল ১১টায় আমার মনে আছে। বিদেশি সাংবাদিকরা আমার ইন্টারভিউ নিয়েছে। অনেকেরই নিয়েছে এর মধ্যে আমিও ছিলাম। তো আমরা কিন্তু পুরো আসলে প্রেক্ষাপটটা আমরা বলছি। একটু সময়ের দিকে খেয়াল রাখি। কারণ আমাদের জি, প্রায় ১ আমি আর ঘন্টা ২ মিনিটে অতিবাহিত। শেষ করব। ২ মিনিটে শেষ করব। তো সেখানে আমাদের একটা স্পিরিট ছিল, একটা লক্ষ্য ছিল। সেটা হচ্ছে যে বিএনপি যেই ৩১ দফা ঘোষণা করেছেন, সেখানে সংস্কার আছে। সেখানে এক নতুন বাংলাদেশ দেখার বিনির্মাণের সমস্ত পয়েন্টগুলো উল্লেখ করা আছে। বৈষম্যবিরোধী ছাত্ররা যা কিছু করেছে তাদের কাছে আমরা কৃতজ্ঞ। এখন আমি ছাত্রদের উদ্দেশ্যে বলব যে তোমরাও ধৈর্য ধরো এবং দেশটাকে গণতন্ত্রের দিকে চর্চার দিকে নিয়ে যাও এবং যেকোনো ভাবেই হোক যদি একটি সুষ্ঠু নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হয় তাহলে আবার ভিন্ন দিকে রাষ্ট্র পরিচালিত হবে, আবার অসন্তোষ আসবে, আবার অস্থিরতা আসবে, আবার বিদেশি যে পরাজিত শক্তি যে যারা আমাদের দেশটাকে ধ্বংস চায় তারা আবার এই দেশে আসবে, আবার শেখ হাসিনারা এই দেশে আসবে, ষড়যন্ত্র করবে। সুতরাং সকলকে সতর্ক করে আমি এই অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলতে চাই অবিলম্বে যত দ্রুত সম্ভব জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অতি দ্রুত এই আগামী ১ মাসের মধ্যে আপনারা
নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডক্টর নাইমুল বশীর। আমি ঠিক ২ মিনিটের মধ্যে শেষ করব। আমি ২ মিনিট সময় চেয়ে নিচ্ছি ডক্টর হাসান চৌধুরী হাসান সারোয়ার্দী সাহেবের কাছে। যে এই যে নির্বাচন এবং মেজর ডালিম আসলে আজকে আমাদের মূল বিষয়বস্তু ছিল মেজর ডালিমের আলোচনার পর্যালোচনাটা আমাদের ছিল আজকে। মেজর ডালিম একজন বীর মুক্তিযোদ্ধা এবং আপনি সেনাবাহিনীতে থেকে আপনি যেভাবে অবসর নিয়েছেন, আপনাকে অবসর দেওয়া হয়েছে সেটা আমরা যতটুকু জানি যে সেখান থেকে আপনার দীর্ঘ অভিজ্ঞতা, সা ২য় সর্বোচ্চ পদ লেফটেন্যান্ট জেনারেল থেকে আপনি অবসরে চলে এসেছেন। তো এই যে আপনার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে এবং মেজর ডালিমের পর্যালোচনার আলোকে মাঝখানে ২০০৮ সালে একটা সেনা সমর্থিত সরকার ছিল। এখন যদিও সেনা সমর্থিত সরকার না, এই সেনা পিছন থেকে একটা ব্যাকআপ আছে। যদিও সেনাবাহিনীর সেনা প্রধান বলছে সহায়ক না সেনা সহায়ক সরকার এটা। হ্যাঁ, যদিও সেনাপ্রধান বলছে যে আমরা আসলে সেনাবাহিনী কখনো রাজনৈতিকভাবে জড়াতে তারা ইচ্ছুক না। আপনি কি মনে করেন যে এই যে পেছন থেকে একটা সেনা সহায়তা সরকার এটা, সেনাবাহিনী যদি আজকে এই সরকার থেকে সরে যায়, এই সরকার কি কতদিন টিকার সম্ভাবনা আছে? সরাসরি প্রশ্নটার উত্তর দেই। আসলে আমি ব্যক্তিগতভাবে সেনা সহায়তার সরকার, সেনা সমর্থিত সরকার, সেনা পরিচালিত সরকার, এই তিনটার কোনোটাই সমর্থক না। আমি মনে করি এটা হওয়া উচিত ছিল একটি জাতীয় সরকার। প্রথমেই ভুল হয়েছে। এটা না হওয়াতে যে লোকগুলো এসেছে এদের প্রতি এরা জনগণের প্রতি দায়বদ্ধ নয়। এরা মানুষকে চিনে না, মানুষ এদেরকে চিনে না। সুতরাং এই জাতীয় সরকার না করে, বিপ্লবী সরকার না করে, প্রাক্তন ব্যক্তিদেরকে যেভাবে ছিল সেভাবে বসায় রেখে প্রশাসন এবং সেনাবাহিনী, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা বঙ্গভবন, এই বর্তমান সরকারের কাঠামোটা একটা হযবরল হয়েছে, যে কারণে এই সরকারের পক্ষে এককভাবে কোনো সিদ্ধান্ত নিয়ে কাজ করা মুশকিল। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা সেনাবাহিনী সহায়তা ছাড়া সম্ভব নয়। পুলিশ খুব একটা সহযোগিতা করছে না এবং পুলিশের অনেক সমস্যা হয়ে গেছে ইতিমধ্যে। তো এই যে রিফর্ম করা, রিস্ট্রাকচার করা ইত্যাদি অনেক কাজ, এই কাজগুলিকে আসলে আদৌ এই সরকারের দ্বারা করা সম্ভব না। এটা করার জন্য উপযুক্ত একটি সরকার দরকার ছিল। আর তা না হলে আমার ভাই যেটা বলেছেন, জরুরি ভিত্তিতে রোড ম্যাপ দিয়ে কতগুলো নির্দিষ্ট টার্মে যে কি কি বিষয় সংস্কার করতে হবে পরবর্তী সরকারকে, জনগণের কাছে এই দায়বদ্ধতা দিয়ে যারা নির্বাচনে আসবেন, ক্ষমতায় দেশের শাসনভার গ্রহণ করবেন, তাদেরকে সেই কাজগুলি করতে হবে। এই ওয়াদাবদ্ধ হয়ে রাজনৈতিক দলের ঐক্য অতীব জরুরি। আমি আরেকটা বিষয় অবতারণা করেছিলাম, আপনারা হয়তো বিষয়টাকে খুব একটা নোট করেছেন কিনা। কর্নেল জামিল, যিনি শেখ মুজিবুর রহমানের এই ৭৫-এর হত্যাকাণ্ডে বা অভ্যুত্থানের সময় মারা গেছেন, তাকে পরবর্তীতে বীর বিক্রম উপাধি দেওয়া হয়েছিল, মানে বিশেষ বিবেচনায়, এবং উচ্চতর পদে ব্রিগেডিয়ার পদে উন্নীত করা হয়েছিল। তো আমি আবার বলবো, মেজর জলিল একজন সাবেক সেক্টর কমান্ডার, আমি তার প্রতি সম্মান দিয়ে বলবো, আমার মনে হয় তার প্রতি যে অন্যায় করা হয়েছে সেটা রিভিউ করা দরকার। এবং সেই সাথে ১৯৭২ থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত যেসব হত্যাকাণ্ড হয়েছে, মানে ন্যূনতম একটা বিচারের ব্যবস্থা রাখা উচিত। আপনি ৩০,০০০ লোক হত্যার কথা বলছেন। জাসদ গণবাহিনী ক্যান্টনমেন্টে ঢুকে আমার অফিসারদের হত্যা করেছে, তাদের স্ত্রীদের উপরে শারীরিক নির্যাতন করেছে। একজন অফিসার, তার স্ত্রী মারাও গেছে। কর্নেল আবু উসমান চৌধুরীর স্ত্রী ডাক্তার ছিলেন। আমি এরকম উদাহরণ দিতে গেলে আমি বলবো, তাইলে জাসদ গণবাহিনী যারা এখন রাজনীতি করে ওদেরকে ডেকে এনে কেন বিচার করা হচ্ছে না? কেন করা হচ্ছে না শেখ মুজিবুর রহমানের সময়ে যেসব লোকের বিনা বিচারে হত্যা করা হয়েছে? সেই জন্য শেখ মুজিবুর রহমান এবং তার সাথে যারা সেই সময় কাজ করেছে তাদের বিচার কেন করা হচ্ছে না? এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আশা করি এরা একটা সিদ্ধান্ত নিবেন। সেই সাথে বিগত ১৬ বছরে যে খুন, গুম, হত্যা, অত্যাচার, নির্যাতন হয়েছে সেটার বিচার এবং যেসব কমিশন হয়েছে সেটা সুষ্ঠুভাবে পালন করা এই সরকারের সময় সম্ভব না হলেও এটা যাতে সঠিকভাবে করা হয়। শুধু তা নয়, যারা এর সাথে জড়িত জরুরি ভিত্তিতে বিচারের আগে
তাদেরকে হাত জোর করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে যে আমরা এই কাজের সাথে বিগত সরকারকে সহায়তা করেছিলাম, আমাদেরকে জাতি দয়া করে ক্ষমা করিয়া দাও। আমরা আইনাঘর করেছি, মানুষকে নির্যাতন করেছি, হত্যা করেছি, তাদেরকে চোখ বেঁধে অত্যাচার করেছি, অনেকের পরিবারকে নির্যাতন করেছি। এই বিষয়গুলো জন্য যারাই জড়িত সকলকেই জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আর বিচার তো হবেই, বিচারের জায়গায় হবে এবং স্বীকার করতে হবে ক্ষমা জায়গায় ক্ষমার চাইতে জায়গায় হবে, ক্ষমা চাইতে স্বীকার হবে, কিন্তু করতে জাতি হবে ক্ষমা করবে কিনা সেটা তো জাতির ব্যাপার। যে পুলিশের নির্যাতন চলছিল, র্যাবের নির্যাতন চলছিল, ডিজিএফআই এনএসআই এর নির্যাতন চলছিল, কেন এরা এখন ক্ষমা চায় না? তাদের এত বড় আস্পর্ধা। আমি তো বলবো বিপ্লব ব্যর্থ। যারা বিপ্লব করেছেন আপনারা জেগে উঠুন, আগে এদের কাছে ক্ষমা দাবি করুন, এরা ক্ষমা চান। আমি মনে হয় চেষ্টা করেছি পুরো বিষয়টা নিয়ে একটা আলোচনা করতে। অনেক কিছু রয়ে গেছে। মেজর ডালিম অনেক অভিজ্ঞ লোক, তিনি বইও লিখেছেন এবং কোনো এক সময় তার সাথে আমার দেখা হয়েছিল চাকরি জীবনে, কিন্তু এইসব কথা হয়নি। তবে সেদিনের আলোচনায় আমি নিজেও অনেক উপকৃত হয়েছি। আমি মনে করি এই প্রজন্মের জন্য ওনার আলোচনার থেকে চুম্বক অংশ ইতিহাসে সন্নিবেশন করা উচিত। ধন্যবাদ। ধন্যবাদ জনাব লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর চৌধুরী হাসান সারোয়ার্দী বীর বিক্রম। এবং আজকে আমাদের সঙ্গে আরেকজন উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম মেম্বার ডক্টর নিয়ামুল বশির, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম মেম্বার ডক্টর নিয়ামুল বশির। প্রিয় দর্শক, আপনারা দীর্ঘ সময় আমাদের সঙ্গে ছিলেন, গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন, বিস্তর আলোচনা ছিল আজকে আমাদের। এখান থেকে আশা করি আমাদের দর্শকরা নতুন অনেক কিছুই জানতে পারবেন। যদি পুরো অনুষ্ঠানে আমাদের দেখার সুযোগ পান, আপনারা দেখে নেবেন। আমি আরেকটা বিষয় বলতে চাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে, আমরা অবশ্যই প্রতি সপ্তাহে 2 দিন এই জাতীয় পর্যায়ে জাতীয় ইস্যুগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমাদের অনুষ্ঠানগুলো দেখবেন, দেখার আমন্ত্রণ রইল। পাশাপাশি আজকের অনুষ্ঠানে এই যে গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের 2 জন অতিথিকে আমরা অবশ্যই শুভেচ্ছা জানাই এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, আপনাদের পক্ষ থেকে দর্শকদের আমি শুভেচ্ছা জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো দিন, অন্য কোনো টপিকস নিয়ে আমাদের আলোচনা চলবে। খোদা হাফেজ। ধন্যবাদ।